ক্লাস নাইনে সকল শিক্ষার্থী বন্ধুদের আরও একবার ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সকলেই আশা করি ভালো রয়েছো। তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে শিক্ষা দপ্তর থেকে যে তোমাদের জন্য অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে বাংলা বিষয়ের। আজকে সেই বাংলা বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আসা হয়েছে। এই অ্যাক্টিভিটি টাস্ক আগের বছর করোনা আবহে যখন স্কুল বন্ধ ছিল দেয়া হয়েছিল, এই বছরও সেই একই অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে। সেই অ্যাক্টিভিটি টাস্কের আমি প্রশ্নগুলো জানাচ্ছি, সেই সঙ্গে উত্তরগুলোও তোমাদের জানিয়ে দিচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। ভালো লাগলে লাইক দিয়ে অন্য বন্ধুদের কাছে এই অ্যাক্টিভিটি টাস্ক পৌঁছে দিতে শেয়ার করো। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম তোমাদের যে প্রশ্ন দেয়া হয়েছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে। তো প্রথমেই প্যারা বা অনুচ্ছেদ আকারে লিখে নিতে হবে। মধ্যযুগের চণ্ডীমঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত পাঠ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডীর কৃপাধন্য বরপ্রাপ্ত বেদ কালকেতুর তৈরি গুজরাট নগরে প্রজা নিয়ে বসতি প্রতিষ্ঠার জন্য পাশে অবস্থিত কলিঙ্গ নগরে মহাপ্লাবন ঘটে বা মহাপ্লাবন ঘটান। তো এরপর প্যারা করে লিখে নিতে হবে। কবির সুনিপুণ লেখনীতে জানতে পারি কলিঙ্গের আকাশে ঈশান কোণে মেঘ জমে এবং ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। তীব্র মেঘের গর্জনের সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রলয় বয়ে আসছে আশঙ্কা করে প্রজারা ঘর ছেড়ে দ্রুত ছুটে পালাতে থাকে। ঝড়ের তাণ্ডবে সবুজ শস্যক্ষেত্র নষ্ট হয়ে যায়। 8টি দিকের রক্ষাকর্তা 8টি হাতি যেন বৃষ্টিধারায় সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। তো এই সাথে তোমাদের আরও লিখতে হবে ওই একই প্যারাতে, একটানা বৃষ্টির ফলে পথঘাট জলে ডুবে একাকার হয়ে যায়। মেঘ ঢেকে অন্ধকারের জন্য দিন রাত বুঝতে পারা যায় না। জলময় রাস্তায় সাপ বাসস্থান হারিয়ে জলে ভাসতে থাকে। প্রজারা এই বিপদ থেকে মুক্তির জন্য বজ্র নিবারণের ঋষি জৈমিনীকে স্মরণ করে বা মনে করে। কবির কথায় ইনভাইটেড কমার মধ্যে কবিতার লাইন লিখবে, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। এরপর প্যারা বা অনুচ্ছেদ করে তোমাদের লিখে নিতে হবে। অবিরাম একটানা 7 দিন বৃষ্টির ফলে কৃষিকাজের ক্ষতি হয়, ঘরবাড়ি নষ্ট হয়। ভাদ্র মাসে তালের মতো বড় বড় আকারের শিল ঘরের চাল ভেঙে মেঝেতে পড়ে। সেই সঙ্গে দেবীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে প্রবাহিত হয়। পর্বতের মতো সুউঁচু প্রবল ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেসে যায়। তো প্যারা করে একেবারে শেষ অংশ লিখে নিতে হবে আজ এই উত্তরের। এইভাবে কবির বর্ণনায় কবিতায় দেবী চণ্ডীর ইচ্ছায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় প্রজাদের ছবি ধরা পড়েছে। এরপর তোমাদের জন্য যে প্রশ্নটি দেয়া হয়েছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা নির্দেশ করো। তো এক্ষেত্রে প্যারা বা অনুচ্ছেদ করে লিখে নিতে হবে। সংস্কৃত নাট্য জগতের স্বনামধন্য নাট্যকার কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের 6ষ্ঠ অঙ্ক থেকে নেওয়া ধীবর বৃত্তান্ত নাট্যদৃশ্যে ধীবর চরিত্রের বিকাশে রাজশ্যালকের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। তারপর প্যারা করে পয়েন্ট লিখতে হবে। প্রথমে পয়েন্ট লিখবে রাজশ্যালকের ভূমিকা। এই অংশে লিখবে নাট্যদৃশ্যের শুরুতে রাজশ্যালক 2 রক্ষীর মতো ধীবরের পেশা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলেও পরবর্তীকালে নগর রক্ষায় নিযুক্ত প্রাপ্ত তিনি দায়িত্ববোধ সম্পন্ন মানসিকতার পরিচয় দিয়েছেন। সে কারণেই ধীবরের আংটি পাওয়ার বিষয়ে জানার জন্য ধীবরকে কথা বলার সুযোগ দিয়েছে। মহারাজের কাছে আংটি নিয়ে সে তার আদেশের জন্য অপেক্ষা করেছে। এরপর প্যারা বা অনুচ্ছেদ করে উত্তরের শেষ অংশ জেনে নিতে হবে। রাজার আদেশ অনুযায়ী ধীবরকে মুক্তি দিয়ে রাজার প্রতি আনুগত্যের পরিচয় দিয়েছে রাজশ্যালক। ধীবরের আংটি পেয়ে রাজার কোনো প্রিয়জনের কথা মনে করেছে রাজশ্যালক। এই কথা জেনে ধীবরের প্রতি চির কৃতজ্ঞতা দেখিয়েছেন। তাই সামান্য পেশাজীবী ধীবরকে তার একজন বিশিষ্ট বন্ধু হিসেবেও গ্রহণ করেছে। তো এরপর তোমাদের যে প্রশ্নটি দেয়া হয়েছে, ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল। তো এই উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে ভূমিকা হিসেবে তোমাদের
লিখতে হবে বিশিষ্ট রুশ সাহিত্যিক লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পের কেন্দ্রীয় চরিত্র ইলিয়াস কঠোর পরিশ্রমে বিপুল সম্পত্তির অধিকারী হয়েও শেষ পর্যন্ত তার জীবনে বিপর্যয় নেমে আসে। তো এরপর প্যারা করে লিখে নিতে হবে বা তোমাদের এক্ষেত্রে এই উত্তর জেনে নিতে হবে। ইলিয়াস ৩৫ বছরে প্রচুর পরিশ্রম করে অগাধ সম্পত্তির মালিক হলেও অবাধ্য ও বিতাড়িত ছোট ছেলেকে এক বাড়ি ও কিছু গরু ঘোড়া দেওয়ার জন্য তার সম্পত্তিতে টান পড়ে। পরবর্তীকালে মড়ক ও দুর্ভিক্ষের ফলে তার অনেকগুলো ভেড়া ও গরু মোষ মারা যায়। সেই সঙ্গে কিরবিচ নামক দস্যুরা তার ভালো ঘোড়াগুলোকে চুরি করে নেয়ার দুর্দশার একেবারে চরমে পৌঁছায়। শেষ পর্যন্ত ৭০ বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু ও সবশেষে অবশিষ্ট গৃহপালিত পশুগুলি বিক্রি করে সর্বহারা হয়ে যায়। তো এরপর তোমাদের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে দাম গল্প থেকে, দাম গল্পে সুকুমার কোন উপলব্ধিতে পৌঁছেছে। তোমাদের বলবো যে এই চ্যানেলে ইতিমধ্যেই তোমাদের যে এই প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া হয়েছে, তবে সেগুলো আলাদা আলাদা করে একটি প্রশ্ন একটি করে ভিডিও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরগুলো সেখানে খুবই ভালো দেওয়া হয়েছে, তবে উত্তরগুলো একটু বড়। সেই পুরনো ভিডিওগুলো দেখার জন্য বা প্রয়োজন হলে পাওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে তার লিঙ্কগুলো প্রেস করে দেখে নিতে পারো তোমাদের প্রয়োজন হলে। তো এই গল্পের যে অ্যান্সারটি তোমরা জেনে নাও। টেনিদার চরিত্র সৃষ্টিকর্তা নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের কেন্দ্রীয় কথক চরিত্র সুকুমার পত্রিকার কর্তৃপক্ষের অনুরোধে তার স্কুল জীবনের অঙ্কের মাস্টার মশাইকে নিয়ে গল্প লিখেছিলেন। এই জন্য পত্রিকার কর্তৃপক্ষের কাছে খুশি হয়ে 10 টাকা পেয়েছিলেন। এরপর প্যারা বা অনুচ্ছেদ করে জেনে নিতে হবে। বহুদিন পর সুকুমারের সঙ্গে মাস্টার মহাশয়ের সঙ্গে পুনরায় দেখা হয়। সেখানে কথাবার্তায় তিনি স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসেছিলেন মনে করেন। কথক উপলব্ধি করেন অর্থের দ্বারা মাস্টার মহাশয়ের স্নেহের কোনো পরিমাপ হয় না। এই স্নেহ অসীম, উদার, সংসারের যাবতীয় ঐশ্বর্যের চেয়েও মূল্যবান। মাস্টার মশাই ক্ষমাসুন্দর, মন অমূল্য, যা কুবেরের ধনভাণ্ডার দিয়েও কেনা সম্ভব নয়। কথক সুকুমার স্কুল জীবনে মাস্টার মহাশয়ের সান্নিধ্য উপলব্ধি করে কল্পনার খাদ মিশিয়ে উপদেশ বর্ষণ করে পত্রিকায় গল্প লিখে অপরাধ করেছিলেন এবং সেই অপরাধ রোধে নিজেকে অপরাধী বলে মনে করেছিলেন। যাই হোক, এরপর যে প্রশ্নটি তোমাদের জন্য দেয়া হয়েছে অ্যাক্টিভিটি টাস্কে, নগর কবিতায় বাণিজ্য তরী বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ করো। এক্ষেত্রে প্যারা বা অনুচ্ছেদ আকারে তোমাদের ছোট্ট করে আগে ভূমিকা অংশ লিখে নিতে হবে। আধুনিক বাংলা কবিতায় অসামান্য প্রতিভাবান কবি অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় কাব্যের নগর কবিতায় প্রশ্নোত্থিত চরণের বা লাইনের বা পংক্তির তাৎপর্য একটু হাইফেন দিয়ে এরপর প্যারা বা অনুচ্ছেদ করে আবার লিখে নিতে হবে। বাণিজ্য তরীতে পসরা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। নগর কবিতায় তরী জীবনের প্রতীক আর বাণিজ্য তরী হলো মানুষের নানান সাফল্য, ব্যর্থতা, জীবিকা প্রভৃতি। তবে কবিতায় কবি সাহিত্য সম্ভার নিয়ে ভেসে দূরান্তরে চলে যেতে চান। কবি শুধু রোমান্টিক স্বপ্ন কল্পনার জগতে সাত সমুদ্রের পারে মনের আনন্দ খুঁজে পাবেন। এই কারণে কবি প্রতিদিন বুক বাঁধেন ও যেন নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য দাঁড় টেনে চলেছেন। তবে কবি বাস্তব জীবন ও সাংসারিক কর্তব্য দায়িত্বের বেড়াজাল ত্যাগ করে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এই জন্য তীব্র গভীর হতাশায় প্রশ্নোত্থিত মন্তব্যটি করেছেন। এরপর বাংলা ব্যাকরণ থেকে প্রশ্নগুলো দেয়া হয়েছে। স্বরভক্তির অপর নাম কি? বাংলা ধ্বনি পরিবর্তন এই ব্যাকরণ অংশ থেকে বা অধ্যায় থেকে তোমাদের দেয়া হয়েছে। উত্তরটি জেনে নাও। বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম হলো স্বরভক্তির অন্য বা অপর নাম। এরপর রয়েছে উপসর্গের ভূমিকা উল্লেখ করো। তো শব্দের পূর্বে বসে শব্দের অর্থ পরিবর্তন করে নতুন শব্দ গঠন করে, এটাই হলো
উপসর্গের কাজ বা ভূমিকা। উদাহরণ একটি নাম, যে হার, তো এই হারের পূর্বে উপ এটি যোগ হয়ে উপহার শব্দটি পাওয়া যায় এবং একটি নতুন শব্দ গঠন করে। হার শব্দের যে অর্থ এবং উপহার এর অর্থ আলাদা। যাই হোক, এরপর যে প্রশ্নটি তোমাদের জন্য দেয়া হয়েছে, উদাহরণ সহ অপিনীতির বিষয়টি বুঝিয়ে দাও। এক্ষেত্রে আগের সংখ্যাটি তোমরা জানো, শব্দ মধ্যস্থ হস্যই বা হস্যৌ যে স্বরধ্বনির সঙ্গে যুক্ত থাকে তার পূর্বে উচ্চারিত হলে এই প্রবণতাকে বা এই রীতিকে অপিনীতি বলা হয়। এক্ষেত্রে একটি উদাহরণ নাও, সাধু। এক্ষেত্রে উচ্চারিত করে যেটি পাওয়া যায় বা যেটি বলা হয় সাহুদ। এক্ষেত্রে আমরা যদি সাধু এটি বর্ণ বিশ্লেষণ করি, দন্তস যোগ আ যোগ ধ যোগ হর্ষৌ। এক্ষেত্রে সাহুদে আমরা পাবো দন্তস যোগ আ যোগ হর্ষৌ যোগ ধ। এক্ষেত্রে প্রথম যে সাধু সেক্ষেত্রে হর্ষৌকার যেটি ধয়ের পরে ছিল, কিন্তু পরবর্তী সাহুদে সেটি ধয়ের পূর্বে উচ্চারিত হয়েছে, সেই জন্য এটিকে অপিনীতি বলা হয়। আমরা হর্ষৈকারেরও একটি উদাহরণ জানব। কলিকাতা তো থেকে উচ্চারিত হয় বা যেটি ধ্বনি পরিবর্তিত হয়ে পাওয়া যায় কইলকাতা। সেক্ষেত্রে কলিকাতায় বর্ণ বিশ্লেষণে আমরা পাবো ক যোগ অ যোগ ল যোগ হর্ষই যোগ ক যোগ আ যোগ ত যোগ আ, কিন্তু আমরা কইলকাতাতে পাবো ক যোগ হর্ষই যোগ ল যোগ অ যোগ ক যোগ আ যোগ ত যোগ আ। এক্ষেত্রে প্রথম যে কলিকাতা সেক্ষেত্রে লয়ের পরে হর্ষইকার এটি ছিল বা বসেছিল বা অবস্থান করছিল, কিন্তু কইলকাতাতে লয়ের পূর্বে উচ্চারিত হয়েছে। তাই এই দুটো উদাহরণে হর্ষই এবং হর্ষকারের যেখানে স্বরধ্বনির সঙ্গে যুক্ত তার পূর্বে উচ্চারিত হয়েছে, তাই এই দুটো অপিনীতির উদাহরণ। তো তোমাদের এই অ্যাক্টিভিটি টাস্ক যে স্কুল শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়েছিল তা তোমাদের জানিয়ে দিলাম। এইরকম আরও নানান ভিডিও তোমাদের এই চ্যানেলে পোস্ট করা হয়, তাই যারা নতুন এসেছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো। সকলেই ভালো থেকো।